সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি সেমিস্টার 2 এর কস্ট অ্যাকাউন্টিং নিয়ে। আজকের কিন্তু আমরা করব সেমিস্টার 2 এর কস্ট শিট। ঠিক আছে, সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার কস্ট অ্যাকাউন্টিংয়ের, সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হলো কস্ট শিট। তাহলে দেখো, কস্ট শিট শুরু করতে গেলে আগে কিন্তু কনসেপ্ট বুঝতে হবে। কনসেপ্ট না বুঝে অঙ্ক করলে কিন্তু অঙ্ক গুলিয়ে যাবে, পারবে না, করতে পারবে না, অসুবিধা হবে। ঠিক আছে, মাথাতেই রাখতে পারবে না। তাই জন্য কনসেপ্ট বোঝা আমাদের খুবই জরুরি। এবার দেখো, আমি যদি কনসেপ্ট বোঝাতে অনেকটা সময় নিয়ে নিই, তারপর এই যে ভিডিওটা বানাতে, এডিট করতে, তাহলে অনেকটা সময় লেগে যাবে। সামনেই তোমাদের পরীক্ষা, তাই জন্য আমি কনসেপ্ট এই ভিডিওতে কিন্তু আলোচনা করছি না। তবে কোন ভিডিওতে আমি আলোচনা করেছি কনসেপ্ট? ক্লাস 11-এর এই যে এই ভিডিওটা দেখো, ক্লাস 11-এর এই ভিডিওতে আমি কিন্তু কনসেপ্ট আলোচনা করেছি। তোমরা কিন্তু আজকের এই ভিডিওটা স্টার্ট করবার আগে অবশ্যই এই ভিডিও দেখার আগে এই যে ভিডিওটা আমি বানিয়েছি সেইটাকে একবার তোমরা দেখে নাও। তার লিঙ্কও কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, বা উপরে আই বাটনে ক্লিক করো, সেখানেও পেয়ে যাবে। আগে তোমরা সেই ভিডিওটা দেখো, কনসেপ্ট ক্লিয়ার করো। দেখো, কস্ট শিট এর কনসেপ্ট 11-এও যা, সেকেন্ড সেমিস্টারেও তাই। কস্ট শিট তো কস্ট শিটই হয়, তাই না? একই তো ব্যাপার। কনসেপ্টটা ক্লিয়ার করো, ক্লিয়ার করে তারপর আজকের ভিডিওটা দেখা স্টার্ট করো। দুটো প্রিভিয়াস ইয়ারের প্রবলেম কিন্তু আমি সলভ করে দিয়েছি। তবে আবারও আমি বারবার বলছি, আগে তোমরা কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করো এই ভিডিওটা দেখে, তারপরে কিন্তু তোমরা আজকের ভিডিওটা দেখো। তাহলে চলো, আজকে আর একদম কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব আজকের ভিডিওর প্রিভিয়াস ইয়ারে। তাহলে তোমরা আশা করি আগের ভিডিওটা, অর্থাৎ ক্লাস 11-এর কস্ট শিটের কনসেপ্টের ভিডিওটা আশা করি দেখেছো। তারপরে তোমরা আশা করি যে এই ভিডিওটা তোমরা দেখা স্টার্ট করছো। এই ভিডিওতে আমি কিন্তু কোনো কনসেপ্ট আলোচনা করছি না, কেবলমাত্র প্র্যাকটিক্যাল প্রিভিয়াস ইয়ারের প্রবলেমগুলো সলভ করব। ঠিক আছে, তো আশা করি তোমাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। তো দেখো, আমরা প্রিপারেশন অফ কস্ট শিট বলে চ্যাপ্টারটা স্টার্ট করছি, এবং প্রিভিয়াস ইয়ারের প্রবলেম দিয়ে কিন্তু আমরা প্রথমেই স্টার্ট করব। তাহলে দেখো, প্রিভিয়াস ইয়ারের প্রবলেম তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই এখানে একের দাগের যে প্রবলেমটা দেওয়া রয়েছে। তো দেখো, একের দাগের প্রবলেমটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের, এবং প্রবলেমটা তোমরা দেখবে এইখানেও কিন্তু কিছুটা অংশ রয়েছে, দেখতে পাচ্ছ। তাহলে দেখো, আমি প্রথম থেকে প্রবলেমটা একবার পড়ি, এবং প্রবলেমটা পড়তে পড়তে আমি কিন্তু বলবো যে কোন কোন জিনিস কোন কোন ডিপার্টমেন্টে যাবে। তো তোমরা আগের ভিডিওটা, অর্থাৎ ক্লাস 11-এর ভিডিওটা দেখে আশা করি বুঝে গেছো যে র মেটেরিয়াল কনজিউমড বলতে আমরা কি বুঝি। র মেটেরিয়াল কনজিউমড বলতে আমরা র মেটেরিয়াল রিলেটেড সমস্ত ধরনের খরচা বা সমস্ত ধরনের জিনিসপত্রকে বুঝি। যেমন দেখো, প্রথমেই যেগুলো আসবে র মেটেরিয়াল কনজিউমডের মধ্যে, যেমন এইটা, স্টক অফ র মেটেরিয়ালস অন 1/4/2018, অর্থাৎ আগের বছরের স্টক যেটা, অর্থাৎ ওপেনিং স্টক। তারপরে দেখো আবার কি করা হয়েছে, পারচেস করা হয়েছে স্টককে। আবার দেখো বলে দেওয়া হয়েছে কি, আবার দেখো বলে দিয়েছে স্টককে রিটার্ন করা হয়েছে, মেটেরিয়ালকে রিটার্ন করা হয়েছে সাপ্লায়ারের কাছে। তাহলে রিটার্ন করা হয়েছে মানে কি করবো আমরা, এটাকে বিয়োগ করে দেবো। ঠিক আছে, কিনেছিলাম ফেরত করে দিচ্ছি, তাহলে এটা তো খরচা নয়, তাই না? এটা তো খরচা হচ্ছে না, এটাকে রিটার্ন করে দেবো। তারপরে দেখো, স্টক অফ মেটেরিয়ালস অ্যাজ অন 31/3/2019, এটা কিন্তু হলো ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস। এটাকেও আমরা কি করবো, লেস করে দেবো। বোঝা গেল? এইবারে দেখো, তাহলে এই হলো আমাদের র মেটেরিয়াল রিলেটেড জিনিসপত্র। আর দেখি কিছু আছে, দেখো আরেকটা জিনিস এখানে আছে, দেখো ক্যারিয়েজ অন মেটেরিয়াল পারচেস, মানে মেটেরিয়াল পারচেস করে সেটাকে ফ্যাক্টরি অবধি আনবার জন্য যে গাড়ি ভাড়া বা ক্যারিয়েজ যেগুলো হচ্ছে আর কি, সেইটা। তো এইগুলোকে আমরা কিন্তু সব র মেটেরিয়াল কনজিউমডের মধ্যে কিন্তু আনবো। ঠিক আছে, খুব ভালো করে কিন্তু এগুলোকে তোমরা মার্ক করে নাও বইয়ের মধ্যে। তারপরে দেখো কি বলে দিয়েছে, রেন্ট অ্যান্ড রেটস, এগুলো তো আসবে না। র মেটেরিয়াল রিলেটেড আর কি রয়েছে, দেখো এই যে অ্যাবনর্মাল লস অফ র মেটেরিয়াল, তাহলে এই যে র মেটেরিয়াল অ্যাবনর্মাল লস হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা তো আমাদের অঙ্কের মধ্যে আসবে না। এই তার মানে কি, লেস করতে হবে, এটা তো আমাদের একটু খরচা নয়, তাই না? র মেটেরিয়াল খুব ভালো করে দেখবে, এই জায়গাটা খুব ভালো করে বুঝবে। দেখো, র মেটেরিয়াল যতটুকুনি লস হয়ে গেল, ঠিক ততটুকুনি র মেটেরিয়ালকে কি আমি ব্যবহার করতে পারলাম না। তো দেখো, আমি বলেছিলাম আমার একটা বই তৈরির কারখানা আছে, সেই বই তৈরির কারখানাতে যতটুকুনি মেটেরিয়াল লস হয়ে গেল, ততটুকুনি মেটেরিয়ালকে তো আমি ইউজ করতে পারলাম না।
ঠিক আছে, তাহলে সেইটুকুনি মেটেরিয়ালস আমার খরচা হচ্ছে না, যতটুকুনি লস হলো সেইটুকুনি মেটেরিয়াল তো আমার বই তৈরির কাজে, আমি যে কটা বই তৈরি করছি সেইগুলোর কাজে তো খরচা হচ্ছে না, তাই না? তো আমি সেটাকে কি করব, লেস করে দেবো, বোঝা গেল? তো চলো এইগুলোই আমরা আপাতত করি। তো দেখো অঙ্কের মধ্যে দেখো স্টক অফ র মেটেরিয়ালস দেখতে পাচ্ছ তো, ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস দেখো এখানে লেখা আছে কতটুকুনি র মেটেরিয়াল কেনা হয়েছে লিখেছি, এইটুকুনি র মেটেরিয়াল ফেরত করে দিয়েছি সেটাকেও দেখো আমি এখানে লিখেছি। তারপরে দেখো যতটুকুনি ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস অর্থাৎ বেঁচে গেছে যতটুকুনি সেটাকে দেখো আমি এখানে লিখলাম, বেঁচে গেল যেটা ব্যবহার করলাম না। আমার তো একটা বই তৈরির কারখানা, তোমাদেরকে ওই 11-এর যে ভিডিওটা আছে সেখানেই দেখো বললাম আমার একটা বই তৈরির কারখানা, সেই বই তৈরির কারখানা থেকে এতটা মাল বেঁচে গেল, হলো না? ঠিক আছে, তারপরে দেখো যে র মেটেরিয়ালগুলো বয়ে আনতে ক্যারিয়েজ গাড়ি ভাড়ায় কত খরচা হয়ে গেল, 10,000। এবারে দেখো 24,000 টাকার মালপত্র অ্যাবনর্মাল লস হয়েছে, মানে ভাবো পুড়ে নষ্ট হয়ে গেছে, পুড়ে গিয়ে ভাবো ছাই হয়ে গেল পুরো একদম। তো এই যে 24,000 টাকার মালপত্র সেটাকে কি আমি এই 24,000 টাকার র মেটেরিয়ালকে কি আমি বই তৈরির কাজে, আমি যে বইগুলো তৈরি করছি আমি এরকম বই তৈরি করছি, বই তৈরির কাজে 24,000 টাকাকে কি ব্যবহার করতে পারলাম না? তাহলে 24,000 টাকার মালপত্র এই বই তৈরির কাজে আমার এলো না। তাহলে এলো না যেহেতু, তাহলে এই টাকাটা এই বইয়ের খরচ তো নয়, তাই জন্য 24,000 টাকাকে আমি কি করছি, অ্যাবনর্মাল লসকে লেস করছি। খুব ভালো করে কিন্তু বুঝবে কেন অ্যাবনর্মাল লসকে আমরা লেস করি, তার কারণ যে জিনিসটা আমরা তৈরি করছি তার কাজে আমি লাগাতেই পারলাম না, তার কাজে খরচই করতে পারলাম না, বোঝা গেল? সেই জন্য চলো তারপরে দেখো, তাহলে এই যে এই এতটুকুনি খুব ভালো করে দেখবে, এই যে র মেটেরিয়াল ছিল যতটা কিনলাম, তারপরে র মেটেরিয়াল ফেরত করলাম, বেঁচে গেল, আনতে যে খরচা, অ্যাবনর্মাল লস, সমস্ত কিছু যোগ বিয়োগ করে দেখো আমি পেয়েছি কত, 14,70,000। এটাকে বলা হয় কিন্তু র মেটেরিয়াল কনজিউমড, এটাকে আমরা বলবো কি, র মেটেরিয়াল কনজিউমড, ঠিক আছে? র মেটেরিয়াল কনজিউমড, এই র মেটেরিয়াল কনজিউমড কথাটা অ্যাকচুয়ালি না এইখানে লেখা উচিত নয়, ওটাকে একদম অঙ্কের শুরুতে লেখা উচিত। তোমরা না একদম অঙ্কের শুরুতে স্টার্ট করবে যখন র মেটেরিয়াল কনজিউমড বলে লিখবে, তারপর স্টার্ট করবে, তাহলে র মেটেরিয়াল কনজিউমড হলে এখান থেকে এতটা, বোঝা গেল? এরপরে আমরা র মেটেরিয়াল কনজিউমডের পরে আমরা কি আসি, মানে কি জিনিসগুলো আনি, র মেটেরিয়াল কেনার পর থেকে সেটাকে কারখানায় ঢোকানোর আগে পর্যন্ত যা যা খরচা হচ্ছে, বোঝা গেল? র মেটেরিয়াল কিনলাম, ফেরত দিলাম, যেগুলো ভালো হলো না ফেরত দিলাম, কিছু মাল হয়তো রাস্তায় পড়ে অ্যাবনর্মাল লস হয়ে গেল বা রাস্তায় পুড়ে গেল, কিছুভাবে লস হয়ে যাওয়ার পরে সেগুলোকে কারখানায় আনা পর্যন্ত যা যা খরচা হয় সেই সমস্ত খরচাগুলোকে কি বলি, তোমাদেরকে বলেছি ডাইরেক্ট এক্সপেন্সেস। দেখো ডাইরেক্ট এক্সপেন্সেস কী আছে, দেখো মনে রাখবে ডাইরেক্ট এক্সপেন্সেস হলো, দেখো বইয়ের মধ্যে দেওয়া রয়েছে, দেখো ডাইরেক্ট এক্সপেন্সেস হলো, দেখো ডাইরেক্ট এক্সপেন্সেস কোনগুলো খুব ভালো করে দেখবে, এই যে যেমন দেখো ওয়েজেস, দেখো লেখা রয়েছে এই যে এইটা, ওয়েজেস পেড টু প্রোডাক্টিভ ওয়ার্কমেন মানে হলো ডাইরেক্ট ওয়েজেস, যে সমস্ত ওয়েজেস প্রোডাক্টিভ ওয়ার্কমেনকে দেওয়া হচ্ছে সেই ওয়েজেসটা হলো কিন্তু ডাইরেক্ট ওয়েজেস, ওকে? আচ্ছা, যেসব ওয়েজেস নন প্রোডাক্টিভ ওয়ার্কম্যানকে দেওয়া হচ্ছে সেটা হলো কিন্তু ইনডাইরেক্ট ওয়েজেস। আর আমি তোমাদেরকে বলেছি যে কোনো ডাইরেক্ট জিনিসকে আমরা কোথায় আনবো কিন্তু ফ্যাক্টরির বাইরে, মানে ফ্যাক্টরির আগে, ঠিক আছে? মানে এই যে ডাইরেক্ট ওয়েজেস হলো কোনটা, প্রোডাক্টিভ ওয়ার্কম্যান ওয়েজেস, যেটা হলো দেখো এই যে এই টাকাটা। আরেকটা ডাইরেক্ট এক্সপেন্সেস হলো মনে রাখবে চার্জেবল এক্সপেন্সেস, এটা হলো একটা ডাইরেক্ট এক্সপেন্সেস, ঠিক আছে? তাহলে এই দুটো এক্সপেন্সেসকে দেখো আমি এইখানে লিখেছি, লিখে কি করেছি আমি র মেটেরিয়াল কনজিউমডের সঙ্গে এই যে এই টাকাটার সঙ্গে যোগ করে এখানে পাঠিয়ে দিয়েছি। তাহলে এটাকে আমরা কি বলি, এই যে র মেটেরিয়াল কনজিউমড আর সমস্ত ডাইরেক্ট এক্সপেন্সেসগুলোকে যোগ করে আমরা কি পেলাম, প্রাইম কস্ট। আশা করি বুঝতে পারলে। তাহলে এই আমাদের কারখানায় মাল চলে এসেছে, এবারে আমরা কি করব, উৎপাদনের কাজ শুরু করব, প্রোডাকশনের কাজ। চলো এবারে কারখানায় কি এক্সপেন্সেস হচ্ছে আমরা দেখি। দেখো কারখানায় আমরা কি এক্সপেন্সেস আনবো, ফ্যাক্টরি রিলেটেড সমস্ত জিনিস, ফ্যাক্টরি রিলেটেড যে কোনো জিনিস দেখি। চলো ফ্যাক্টরি রিলেটেড কি জিনিস রয়েছে, ওয়েজেস কারখানার শ্রমিকদের দেওয়া হয়, নন প্রোডাক্টিভ ওয়ার্কম্যান মানে কারখানার শ্রমিকদের ওয়েজেসকে বলবো নন প্রোডাক্টিভ, এটাকে আমরা আনবো অঙ্কের মধ্যে। আর কি আনবো, দেখো আর আমরা এখানে বিশেষ কিছু আনবো না, তাছাড়া এই জায়গাটাতে দেখো আর কি আনবো, বইয়ের এই জায়গাটাতে দেখবে, দেখো
রেন্ট রেটস ট্যাক্সেস অফ ওয়ার্কস, ঠিক আছে, এইটাকে আনবো। এটা হলো কারখানার ভেতরকার খরচ। ডেপ্রিসিয়েশন অন মেশিনারি, মেশিন মানেই বুঝতে পারছো মেশিন কোথায় চলে, কারখানায়, তার মানে এটা ফ্যাক্টরির খরচ। মেনটেনেন্স অ্যান্ড রিপেয়ার্স অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, বুঝতেই পারছো মেশিনারি আছে মানেই ফ্যাক্টরি। তাহলে এই খরচাগুলোকে আমরা কোথায় আনবো কিন্তু ফ্যাক্টরি ওভারহেডে। দেখো সব কটা খরচাকে আমি পরপর লিখেছি এবং সব কটা খরচাকে যোগ করে আমি এই দিকে পাঠিয়েছি, 1,30,000 হয়েছে। তাহলে এই হলো সমস্ত ফ্যাক্টরির খরচ। আর আগের যে খরচাটা ছিল, আগের খরচাটা অর্থাৎ মালপত্র কেনা থেকে শুরু করে কারখানায় আনা পর্যন্ত ছিল এই টাকাটা খরচ, ফ্যাক্টরির খরচ 1,30,000। তাহলে এখনও পর্যন্ত মালপত্র কেনা এবং ফ্যাক্টরি মিলিয়ে টোটাল কত টাকা খরচা হয়েছে, 19,76,000। এটাকে আমরা কি বলবো, ওয়ার্ক কস্ট। বোঝা গেল? চলো এইবারে আমরা আসবো কি অফিস ওভারহেডে। তোমরা তো ছকটা বুঝেই গেছো এবারে কেমনভাবে করতে হচ্ছে। অফিস ওভারহেডে ওখানে আমরা কি আনবো, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড সমস্ত খরচাকে। তো চলো দেখি অফিস রিলেটেড কী কী খরচা এখানে আসছে। তো দেখো এখানে অফিস রিলেটেড, এই দেখো এখানে একটা পেয়েছি, অফিস স্টাফ স্যালারিজ পেড টু অফিস স্টাফ, এটাকে আমরা এর মধ্যে আনবো। তারপরে আর কি কি জিনিসকে আমরা এখানে আনবো দেখি তো একবার। দেখো এইখানে আমরা আনবো, এই দেখো অফিস স্টেশনারি, এইটাকে আনবো অফিস রিলেটেড যে কোনো যে খরচাগুলো আছে। তো দেখো সেই খরচাগুলো মিলিয়ে কত হচ্ছে, এই দেখো অফিসের স্টাফকে 1 লাখ আর অফিস স্টেশনারি 30,000, টোটাল 1,30,000। তাহলে দেখো মালপত্র কেনা, মালপত্র কিনতে কত, এইটা কারখানায় এত, এবং অফিসের খরচা মিলিয়ে টোটাল কত হচ্ছে, টোটাল হচ্ছে কিন্তু এই যে এই টাকাটা। মানে আমি কি করলাম, এই ওয়ার্ক কস্টের সঙ্গে যোগ করে দিলাম প্রোডাকশান, কস্ট অফ প্রোডাকশানকে, ঠিক আছে। এইবারে আমরা কি করব, কস্ট অফ প্রোডাকশান তো হয়ে গেল। এইবারে আমরা কি করব, সমস্ত সেলিং ওভারহেডগুলোকে আনবো। এবারে আমরা আনবো কি, সমস্ত সেলিং ওভারহেডগুলোকে। তো দেখো সেলিং ওভারহেডে আমরা কি কি আনবো, সেল করতে গিয়ে কোনো জিনিসকে সেল করতে গিয়ে যে খরচাগুলো হচ্ছে, যেমন দেখো সেল করতে গিয়ে কী কী খরচা হচ্ছে, ক্যারিয়েজ অন গুডস সোল্ড, মানে কি ক্যারিয়েজ অন গুডস সোল্ড মানে মালপত্র বিক্রি করবার জন্য যে গাড়ি ভাড়াটা লাগছে সেটাকে আমি আনবো কি সেলিং ওভারহেডের মধ্যে। আর কি কি আনবো আমি সেলিং ওভারহেডের মধ্যে, খুব ভালো করে দেখো আর কি কি আনা যায়। দেখো অ্যাডভার্টাইজিং অ্যান্ড সেলস প্রমোশন, বুঝতে পারছো অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, সেলিংয়ের জন্য প্রমোশন করতে হবে, সেটাকে সেলিং ওভারহেডের মধ্যে আমি আনবো। বোঝা গেল? তো আপাতত এই দুটোই, আর কিছু নেই সেরকম। তো সেই দুটোকে আমি আনলাম, এনে যোগ করে কত হলো 54,000, তার সঙ্গে কস্ট অফ প্রোডাকশনকে যোগ করে আমি কত পেলাম, 2,16,000, এই 21,60,000, ঠিক আছে। আচ্ছা অঙ্কের মধ্যে সেলস বলে দেওয়া নেই, তাই আমি করছি না, তাই জন্য প্রফিট আমি করছি না। এই অবধি হয়ে গেল কিন্তু অঙ্ক শেষ, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। চলো চলে যাবো আরেকটা নেক্সট অঙ্কতে। চলে যাব আরেকটা নেক্সট প্রিভিয়াস ইয়ারের অঙ্কতে। তো দেখো সেটা হলো 2 দাগের অঙ্ক। দেখো 2 দাগের অঙ্কে কি বলে দিয়েছে, ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল বলে দেওয়া রয়েছে, ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল বলে দেওয়া রয়েছে, ডাইরেক্ট ওয়েজেস বলে দেওয়া রয়েছে, সব কিছুই বলে দেওয়া আছে। শুধু জানতে চেয়েছে কি কম্পিউট র মেটেরিয়াল পারচেস, কতটা র মেটেরিয়াল পারচেস করা হয়েছে। তাহলে আমরা কিভাবে করব, আমি প্রথমে কস্ট শিটের মতো করে সাজিয়ে নেব। যেমন দেখো ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল 20,000, ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল 30,000। আমি দেখো সেটাই লিখেছি, দেখো ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল 20,000। অ্যাড যেটা করতে হয় পারচেস অফ র মেটেরিয়াল, এখানে আমি কিন্তু কোনো অ্যামাউন্ট বসাতে পারিনি, এটাই তো জানি না, এটাই আমাদের বের করতে হবে। বোঝা গেল? এই জায়গাটা আমাদের বের করতে হবে, জানি না। ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস বলে দিয়েছে। এবার যেহেতু আমি এই জায়গাটা কত জানি না, তাই জন্য আমি এইখানকার অ্যামাউন্টও বের করতে পারছি না, ঠিক আছে। বোঝা গেল? এই যে এখানকার অ্যামাউন্টও কিন্তু আমি বের করতে পারছি না। ডাইরেক্ট ওয়েজেসটা কত বলে দেওয়া রয়েছে, দেখো ডাইরেক্ট ওয়েজেস বলেই দিয়েছে 2,10,000 টাকা। দেখো এখানে পরিষ্কারভাবেই বলে দিয়েছে 2,10,000 টাকা। ফ্যাক্টরি ওভারহেড দেখো কত বলে দিয়েছে, 60% অফ ডাইরেক্ট ওয়েজেস, মানে কি ডাইরেক্ট ওয়েজেসের এই যে 2,10,000-এর 60%, দেখো আমি সেটাই করেছি। ডাইরেক্ট ওয়েজেস, এই যে ডাইরেক্ট ওয়েজেস 2,10,000 যেমন আছে আমি লিখেছি, ঠিক আছে, 2,10,000 লিখেছি। প্রাইম কস্ট আমি বের করতে পারিনি, কারণ এই জায়গার এখানকার ফিগারটা তো মিসিং নেই, তো তাই জন্য আমি এখানে বের করতে পারিনি, এখানে ফাঁকা রেখেছি, অঙ্ক করতে পারিনি। প্রাইম কস্ট আমি বের করতে পারছি না। ও ফ্যাক্টরি ওভারহেডটা শুধু বলে দিয়েছে, কি বলে দিয়েছে, ডাইরেক্ট ওয়েজেসের 60%। দেখো আমি ডাইরেক্ট ওয়েজেসের 60% এখানে লিখে দিয়েছি। ওয়ার্ক কস্ট বের করতে পারছি না, কারণ প্রাইম কস্ট যেহেতু নেই, আমি পারছি না অঙ্কটা করতে। শুধু এই জায়গাটা এবারে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো
এইখানে কি বলে দিয়েছে দেখো, বলে দিয়েছে জেনারেল ওভারহেড মানে কি অফিস ওভারহেড 10% অফ ওয়ার্ক কস্ট, ওয়ার্ক কস্টের 10%, দেখতে পেয়েছ ওয়ার্ক কস্টের 10%। ওয়ার্ক কস্টটা যে কত সেটাই আমি জানি না, তাই না, এখানটাও ফাঁকা। তো আমি ধরে নিচ্ছি ওয়ার্ক কস্ট হলো এক্স, আমি ধরে নিচ্ছি ওয়ার্ক কস্ট হলো এক্স, ঠিক আছে। তাহলে জেনারেল ওভারহেড কী বলে দিয়েছে, এবার আমরা একটু ওয়ার্কিংসের সাহায্য নেব কিন্তু, ঠিক আছে। দেখো তাহলে জেনারেল ওভারহেড আমি GEN বলে লিখছি, জেনারেল ওভারহেড। জেনারেল ওভারহেড কী বলে দিয়েছে, জেনারেল ওভারহেড দেখবে বলে দিয়েছে ওয়ার্ক কস্টের 10%। এই ওয়ার্ক কস্ট আমি জানি না বলে এক্স ধরে নিয়েছি, তার 10%, অর্থাৎ কত হচ্ছে, হচ্ছে কিন্তু x/10, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখানে এই যে কস্ট অফ প্রোডাকশান বের করি, কী করে বের করি, খুব ভালো করে দেখবে, ওয়ার্ক কস্টের সঙ্গে অর্থাৎ এই এক্সের সাথে জেনারেল ওভারহেড, জেনারেল ওভারহেড আমি কত পেয়েছি এইটা, যোগ করে এই দুটোকে যোগ করে আমরা কিন্তু পাই কস্ট অফ প্রোডাকশান। তাহলে এখানেও আমরা তাই করব। দেখো কীরকমভাবে বের করব, এই যে কস্ট অফ ওয়ার্ক কস্ট তার সঙ্গে আমি যোগ করব কি জেনারেল ওভারহেড, যোগ করে আমি কি বের করব, কস্ট অফ প্রোডাকশান। কস্ট অফ প্রোডাকশান বলেই দেওয়া রয়েছে, ঠিক আছে, কস্ট অফ প্রোডাকশান আমার বলেই দেওয়া আছে। তাহলে এটাকে আমি যেরকমভাবে সমাধান করি ঠিক সেইভাবেই করব। তাহলে দেখো 10-এর সঙ্গে এক্সকে গুণ করলে হবে 10x, 1-এর সঙ্গে এক্সকে গুণ করলে হবে এক্স, ঠিক আছে। তাহলে এখানে দেখো হচ্ছে কত 11x/10, আর এখানে কত হচ্ছে দেখো খুব ভালো করে দেখো, x = তাহলে কত হবে, এখানে x = তাহলে হবে, তোমরা বুঝতেই পারছো 11টা গুণ রয়েছে, এই সাইডে আসলে ভাগ হয়ে যাবে, 10টা ভাগ রয়েছে এই সাইডে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে দেখি আমাদের ক্যালকুলেশন করে কি হচ্ছে, তাহলে আমরা কাকে 10 দিয়ে এটাকে গুণ করব, করে কি করব 11 দিয়ে ভাগ করব, করলে আমরা কত পাবো, পাবো কিন্তু 6,26,000। তাহলে x = আমরা কত পাচ্ছি, দেখো x = আমরা পাচ্ছি কিন্তু 6,26,000, ঠিক আছে। তাহলে x মানে দেখো আমি কি ধরেছিলাম, দেখো x মানে কিন্তু আমি ধরেছিলাম ওয়ার্ক কস্ট, তাহলে ওয়ার্ক কস্ট কত হলো 6,26,000। এবারে তোমরা আমাকে বলো কস্ট অফ প্রোডাকশান যদি হয় 6,88,600, ওয়ার্ক কস্ট যদি হয় এইটা, তাহলে এইটা কত হবে, মানে জেনারেল ওভারহেডটা কত হবে। তাহলে কি করে বের করব, এইটার সঙ্গে এই যে ওয়ার্ক কস্টের সঙ্গে জেনারেল ওভারহেড যোগ করে তবে তো এইটা হয়। তাহলে আমি যদি এইটা থেকে এই যে কস্ট অফ প্রোডাকশান থেকে ওয়ার্ক কস্টকে মাইনাস করতে পারি, তাহলেই আমরা কি পেয়ে যাব, জেনারেল ওভারহেড, তাই না। তাহলে এখান থেকে দেখো আমরা কত পাচ্ছি বলো তো, এখান থেকে বিয়োগ করব আমরা, করলেই পেয়ে যাব কত, পেয়ে যাব কিন্তু 62,600। এইটা হলো কিন্তু আমাদের কি জেনারেল ওভারহেড। যদি এখানে জেনারেল ওভারহেড জানতে চাইনি তবুও আমি করে দিলাম, আমাকে কিন্তু জানতে চাইছে পারচেস অফ র মেটেরিয়াল, ঠিক আছে। আচ্ছা তাহলে তোমরাই আমাকে বলো যে খুব ভালো করে দেখো, প্রাইম কস্টের সঙ্গে ফ্যাক্টরি ওভারহেড যোগ করে হয় ওয়ার্ক কস্ট। তাহলে দেখো এখানে ওয়ার্ক কস্ট দেখো কত রয়েছে 6,26,000, তাই তো। তাহলে ওয়ার্ক কস্ট কীভাবে হয় খুব ভালো করে দেখবে, ওয়ার্ক কস্ট আমরা কী করে বের করি, প্রাইম কস্টের সঙ্গে ফ্যাক্টরি ওভারহেড যোগ করে। তাহলে দেখো আমরা যদি ওয়ার্ক কস্ট থেকে এই ফ্যাক্টরি ওভারহেডটাকে মাইনাস করি তাহলেই কি পেয়ে যাব আমরা, তাহলেই আমরা পেয়ে যাব প্রাইম কস্ট। তাহলে চলো আমরা এটাকে মাইনাস করি। তাহলে দেখো আমরা এবারে এটাকে যদি মাইনাস করি তাহলে দেখো কত হচ্ছে 6,26,000, সেখান থেকে আমি মাইনাস করব কত 1,26,000কে, করলে দেখো আমরা এখানে কত পাবো কিন্তু খুব ভালো করে দেখবে, তাহলে আমরা এখানে প্রাইম কস্ট পাবো কত 5 লক্ষ টাকা, ঠিক আছে। কত পাবো 5 লক্ষ টাকা। তাহলে আমরা দেখো প্রাইম কস্ট এখানে কত পেয়েছি 5 লাখ। তাহলে প্রাইম কস্ট কিভাবে হয়েছে, তাহলে দেখো প্রাইম কস্ট আমরা পেয়েছি 5 লাখ। প্রাইম কস্ট আমরা কিভাবে নির্ণয় করি, এবারে দেখো আমরা কি করি, ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস লিখি, তার সঙ্গে যোগ করি কি পারচেস অফ র মেটেরিয়ালস, তার থেকে বিয়োগ করি কি এই যে ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস, তার সঙ্গে আমরা আবার যোগ করি ডাইরেক্ট ওয়েজেস। এইরকমভাবেই তো আমরা করি, তাই না। তাহলে দেখো আমরা এবারে এই ফাঁকা জায়গাটা অর্থাৎ পারচেস অফ র মেটেরিয়ালস কী করে বিয়োগ করব, দেখো টোটাল সব কিছু যোগ বিয়োগ করে আমাদের হয়েছে কত 5 লক্ষ, সমস্ত কিছু যোগ বিয়োগ করে। দেখো
ওপর থেকে আমরা যোগ বিয়োগ করে পাই 5 লক্ষ। এবার আমি 5 লক্ষ থেকে ফেরত যেতে চাই ওপরের দিকে। তাহলে দেখো আমি যখন নিচের দিকে আসি তখন যেগুলো যেগুলো যোগ আর যেগুলো যেগুলো বিয়োগ করেছি, আবার যখন আমি ওপরের দিকে ফিরে যাব তখন আমি কি করব, ঠিক উল্টোগুলো করব। অর্থাৎ যেগুলো আমি ওপর থেকে নিচে নামতে নামতে যোগ করেছি সেইগুলো আমি কি করব, ওপরের দিকে ওঠার সময় বিয়োগ করব। আর যেগুলো আমি বিয়োগ করতে করতে নিচে নেমেছিলাম সেগুলোই আমি যখন ওপরের দিকে উঠবো সেগুলো যোগ করব। বোঝা গেল? অর্থাৎ দেখো এখানে প্রাইম কস্ট কত হয়েছে, 5 লক্ষ টাকা। তাহলে দেখো আমি ফাঁকা জায়গাটা বের করব। তাহলে কি করে করব, দেখো আমি যোগ করেছিলাম কোনগুলো দেখো এই যে 20,000, সেটাকে আমি যোগ করেছিলাম। তাহলে সেটাকে আমি কি করব, এবারে বিয়োগ করব। ঠিক আছে, বিয়োগ করব। তারপরে দেখো ডাইরেক্ট ওয়েজেস যোগ করেছিলাম, তো দেখো 2,10,000, সেটাকে আমি দেখো বিয়োগ করব। তাহলে দেখো টোটাল প্রাইম কস্ট আমার হয়েছে 5 লাখ। সেখান থেকে আমি 20,000 বিয়োগ করব। তারপরে ডাইরেক্ট ওয়েজেস কত, 2,10,000, আমি কি করব 2,10,000কে বিয়োগ করব। ঠিক আছে, এরপরে দেখো আমি বিয়োগ কী করেছিলাম, এই যে ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস, এটা বিয়োগ করেছিলাম। এবার এটাকে আমি যোগ করব। যখন ব্যাক ক্যালকুলেশন হবে মানে উপরের দিকে যাব তখন যোগ যেগুলো ছিল সেগুলোকে বিয়োগ করব, আর বিয়োগ যেগুলো ছিল সেগুলোকে যোগ করব। তাহলে দেখো 30,000কে আমি কী করব, যোগ করব। তাহলে যোগ করলে আমি কত পাবো, কিন্তু 3 লাখ টাকা। তাহলে এই জায়গাটাতে এই যে পারচেস অফ র মেটেরিয়ালস আমরা দেখো কত পেলাম কিন্তু 3 লক্ষ টাকা, মনে রাখবে। ঠিক আছে, তাহলে পারচেস অফ র মেটেরিয়ালস কত হবে, 3 লক্ষ টাকা। তাহলে বুঝতে পারলে আশা করি এই জায়গাগুলো আর বেকার কিছু করবার দরকার নেই। শুধু আমাদের কাছে জানতে চেয়েছে কি পারচেস অফ র মেটেরিয়ালস কত হবে, 3 লক্ষ টাকা। হয়ে গেল আমাদের অঙ্ক শেষ।